আসসালামু আলাইকুম। আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটু ঘুরতে। তো আমি আমরা থাকি হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে। তো আমরা নিউ ইয়র্কেরই খুব কাছের একটা জায়গায় আছে ঘুরতে যাচ্ছি, জোন্স বিচ স্টেট পার্ক। তো এটা আমাদের সোশ্যাল মিডিয়ার প্রথম ব্লগ। এর আগে কখনো ব্লগ করিনি, যার কারণে হয়তো বা ভুল ত্রুটি হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা পুরোটাই হচ্ছে শখের বশে করা। তো এটার আসলে আহ, আনন্দ করতে যাচ্ছি, তা আনন্দ হচ্ছে আহ, ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার বন্ধুদের সাথে ভাগাভাগি করে নেওয়া, এই আর কি। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে জোন্স বিচ স্টেট পার্ক। তো যাওয়ার কথা ছিল ক্রটন গর্জ পার্কে, কিন্তু ওয়েদারটাও সাপোর্টিভ না, আর ওটা 7:30টার সময় বন্ধ হয়ে যাবে। অলরেডি এখন 6:25 বাজতেছে। তো এখন এই মুহূর্তে আর কি ওখানে গিয়ে আর আমরা ওপেন পাবো না, যার কারণে পরবর্তীতে আর সিদ্ধান্ত পরিবর্তন করেছি যে আমরা অন্য কোথাও যাব। তো সিদ্ধান্ত হয়েছে জোন্স বিচ স্টেট পার্কে যাব। কিছুদিন আগে ওখানে একবার গিয়েছিলাম, তো তখন ওয়েদারটা সাপোর্টিভ ছিল না। তো আজকে আবার সিদ্ধান্ত নিলাম, যেহেতু আজকেও ওয়েদার ফ্লাড অ্যালার্ট দিয়ে দিয়েছে সকাল থেকেই, তারপরও সাহস করে বের হলাম, দেখি যাই, আল্লাহ ভরসা কি হয়। তো আমরা এখন যেখানে আছি নিউ ইয়র্ক আর জামাইকা, ওখান থেকে এটার দূরত্ব হচ্ছে 28 মাইল। তো আমরা এখান থেকে যেতে লাগবে প্রায় 51 মিনিটের মতো। তো এর মাঝে আমরা এখন এখন জিপিএস এ শো করছে 43 মিনিট। আমরা কিছুটা রাস্তা অতিক্রম করে এসেছি, এর মাঝে গাড়িতে গ্যাস নিয়েছি। তো এখন আমরা যাচ্ছি ওখানে। তো এটা হচ্ছে যে নাসাউ কাউন্টির জোন্স বিচ আইল্যান্ডে অবস্থিত, আটলান্টিক সৈকতের ধারে 2413 একর এলাকা জুড়ে ছড়িয়ে আছে এই জায়গাটা। প্রায় 6.5 মাইল প্রশস্ত সাদাবালির সৈকত আর কি এটা। প্রায় বছরে 6 থেকে 8 মিলিয়ন মানুষ হচ্ছে এখানে ভ্রমণ করে। এখন আমরাও আজকে যাচ্ছি সেই মানুষের তালিকায় যোগ হতে। আম, আমি আসলে কখনো কোথাও গেলে সেই জায়গাটা সম্পর্কে টুকটাক পড়াশোনা করি, ওটার হিস্ট্রি, কালচার, ওখানকার মানুষ, ওয়েদার। এটা আমার সব সময়ের অভ্যাস। এবং খেয়াল করে দেখলাম এই একই অভ্যাস আমার স্বামী হাজবেন্ডেরও আছে। তো আমরা দুজনই প্রচন্ড ঘুরতে ভালোবাসি। দুজনেরই আমাদের প্রাচীন সভ্যতা, তারপর ইতিহাস, এসব নিয়ে খুবই আগ্রহ। তো তার আগ্রহই আজকে আমি মোটামুটি এই ব্যাপারটা নিয়ে একটু রিসার্চ করেছি। তো রিসার্চ করে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে 1690-এর দশকে মেজর থমাস জোন্সের নামের সাথে নামকরণ মিলিয়ে এটার নামকরণ করা হয়েছে। তো এরপরে হচ্ছে 1920-এর দশকে রবার্ট মোসেস যখন লং আইল্যান্ড স্টেট পার্ক কমিশনের সভাপতিত্ব করেন, তখন আর কি এটার প্রকল্প শুরু হয়, স্থাপত্যটা শুরু হয়। তো 4 আগস্ট 1929-এ প্রাথমিকভাবে এটার খুলে দেওয়া হয়। এটা ছিল তখনকার বিশ্বের বৃহত্তম পাবলিক সুইমিং বিচ বা রিসর্ট। এটা আর্ট ডেকো স্টাইলে, এটার বাথ হাউসও আছে দুটা। তো বাথ হাউস শুনলেই আমার কাছে জাপান বা কোরিয়ান সাউনার কথা মনে হয়। আমি আসলে কখনো ওগুলো সামনাসামনি দেখিনি, যাইওনি, জানি না। তারপর এখানে প্রায় 2 মাইল দীর্ঘ বোর্ডওয়ার্ক অ্যাম্পি থিয়েটার, জোন্স বিচ থিয়েটার আছে। এখন অ্যাম্পি থিয়েটারের নাম শুনলেই আমার ঠিক সেই রোমান দ্য গ্ল্যাডিয়েটর মুভির অ্যাম্পি থিয়েটার, তারপর হাউ টু ট্রেন এ ড্রাগনের অ্যাম্পি থিয়েটারের কথা মনে হয়। এটা মনে হলে মনে হয় যে গ্ল্যাডিয়েটররা যুদ্ধ করছে আর রোমানরা বসে বসে অ্যাম্পি থিয়েটারে বসে বসে হাততালি দিচ্ছে। তো আমি হচ্ছে সিনেমাতে ওভাবেই অ্যাম্পি থিয়েটার দেখেছি, আমি সামনাসামনি কখনো অ্যাম্পি থিয়েটার দেখিনি। আমাদের হাতের ঝিলে একটা আছে, দেখা হয়নি কখনো, ওভাবে সুযোগ হয়নি, যাওয়া হয়নি। এই অ্যাম্পি থিয়েটার বা জোন্স বিচ থিয়েটার যেটাকে বলে, এটাতে 1500 আসন, মানে 15,000 আসন আছে, মানে হিউজ, এটা বড়। তারপরে এখানে বিভিন্ন রেস্টুরেন্ট, স্পোর্টস কোর্স, পুল ও খেলার মাঠ রয়েছে। তো সবকিছু মিলে এটা হচ্ছে একটা পরিপূর্ণ, মানে আপনি ডে লং ট্যুরের জন্য বেস্ট একটা জায়গা। এটার ইতিহাস যেমন সুন্দর, বা ঐতিহাসিক দিক থেকে এটা যেরকম একটা আহ, আহ, খুব ভ্যালুয়েবল একটা জায়গা, সেরকম ভ্রমণের জন্য এটা হচ্ছে খুব, আমি মনে করি যে খুব ভ্যালুয়েবল একটা জায়গা।
এখন আমরা লং আইল্যান্ডের দিকে যাচ্ছি। এই জায়গাটা খুবই সুন্দর, মানে এই জায়গাটা দিয়ে আমি যতবার গিয়েছি আমার মানে মন প্রাণ একদম ঠান্ডা হয়ে গিয়েছে। মনে হয় যে একদম এত গাছ, আসলে বাংলাদেশে আমরা যারা ঢাকা শহরে থাকতাম তারা আসলে এসব দেখার সৌভাগ্য হয় নাই। এখানে ওরা বন গাছপালা সংরক্ষণ করে আর আমরা সব কেটে ফেলি। যাই হোক, আমি আমার হাজবেন্ড আছে এখানে প্রায় 9 বছর ধরে, কিন্তু তার কখনোই ঘুরতে যাওয়া হয়নি। সে সবসময় খালি বলতো আমি জমায় জমায় রাখতেছি জায়গাগুলো, তুমি আসলে তোমার সাথে একসাথে ঘুরবো। তো আল্লাহর রহমতে আমি এবারই আসলাম, এই বছরই আসলাম আল্লাহর অশেষ রহমতে। তো এখন সে আমাকে নিয়ে ঘুরছে, যা মানে আমি যা যা যে দেখছি আমার হাজবেন্ডের জন্য সেটাই নতুন প্রথম। আমরা দুজন একসাথেই দেখছি, এটা আসলে তার ভালোবাসা আমার প্রতি সম্মান, আমার প্রতি তার মায়া। তো আমরা এখন ট্রাফিকের মধ্যে পড়ে গেলাম। ট্রাফিক মানে বাংলাদেশের ট্রাফিক না, যেখানে ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়। এইখানকার ট্রাফিক গুলো আবার মজার। মানে আমি প্রথম যখন এসেছি তখন আমার মনে হতো এটাও ট্রাফিক, গাড়ি তো চলছে, কিন্তু আসলে এটাই ট্রাফিক। যখন কিছু গাড়ি একটু স্লো ডাউন হয়ে যায় এবং অনেকগুলো গাড়ি ঘিচাঘিচি করে রাস্তা চলতে থাকে স্লো ডাউন হয়ে, ওটাই আসলে ট্রাফিক। এখানে আমাদের মতো জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকা বা ঝালমুড়ি মামা ঝালমুড়ি বিক্রি করা, এই ট্রাফিকের মধ্যে কত কিছু আমাদের খেয়ে ফেলা, ওই রকম ট্রাফিক আসলে এখানে হয় না। তো বেচারা আমার স্বামী আমাকে পুরোটা রাস্তা ড্রাইভ করে নিয়ে যাচ্ছে। আমি ড্রাইভিং জানি না, আমার তাতে কোনো লজ্জা নেই, আমি এটাকে এনজয়ই করি। তার ড্রাইভিং সিটের পাশে যাত্রী হিসেবে বসে থাকতে এটাকে আমি খুবই এনজয় করি। তো আজকে আমরা যাচ্ছি এখন। আমরা আসলে পুরো ভিডিওটা র ফাইল হিসাবেই আমরা আপলোড করব ইচ্ছা আছে, কারণ ভিডিও এডিটিং সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই। আমার হাজব্যান্ডের আছে, হি ইজ এ ভেরি গুড ফটোগ্রাফার। আই লাভ হিজ ফটোগ্রাফি ভেরি মাচ। তো ওর একটু ধারণা আছে, বাট আমি চাচ্ছি যে আমাদের প্রথম যে ভ্লগটা হবে, ভিডিওটা হবে, সেটা একদম র থাকুক। তারপরে অনেক বছর পরে যখন ফিরে দেখব সেখানে কত ভুল ত্রুটি, হয়তো এই ভয়েস টোনটা আবার একই রকম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। তো সেইটাই আমি চাচ্ছি যে এটা একেবারে র ফাইল হিসেবেই থাকুক মেমোরিতে। হয়তো বা একদিন আমি থাকবো না, তখন আমার পরিবার পরিজন কাছের বন্ধুরা এটা দেখবে, দেখে তারা আমাকে স্মরণ করবে, এটাই। তো আমরা যাচ্ছি এখন, দেখি। আর জিপিএসে শো করছে 33 মিনিট লাগবে। তো ওয়েদারটা অন্ধকার হয়ে আসছে, হয়তো বা বৃষ্টি মামা চলেও আসবে। তো এখানকার বৃষ্টিটাও আবার অদ্ভুত, এই ঝমঝম করে নামে, এই আবার নেই। আবার গরমটাও অদ্ভুত, একদম মক্কার গরমের মতো, শরীরের চামড়া বিঁধে যায়। আমি তো ভাবতাম আমাদের বাংলাদেশেই বোধহয় গরমটা তীব্র, বাট এখানকারও অবস্থা যাচ্ছে তাই। গরমটাতে টেকা যায় না এসি ছাড়া। এখনো শীতটা পাইনি, শীতটা পেলে বলতে পারবো আসলে কিরকম। তো আমরা এখন যাচ্ছি, দেখা যাক কি হয়। আমাদের ভিডিওটা দেখে, আর র ভিডিও যেহেতু এডিটিং থাকবে না, ভুল ত্রুটি তো থাকবেই, এটাকে মানে আসলে হাসবেন না দেখে, আহ, এটাই কাম্য। মজা তো পাবেন অবশ্যই, আমি নিজেই করতে গিয়ে আমার দাঁত বন্ধ হচ্ছে না। তো আমি জানি আপনাদেরও মজাই লাগবে, কারণ মানুষের প্রথম যে জিনিস সেটা আহ, অন্যরকম। আমি আমার জীবনের প্রথম যখন পার্লারে সেজেছিলাম, আমরা অনেকটাই কাছাকাছি চলে আসছি, আম, আর 29 মিনিটের মতো লাগবে। তো এখন আমরা যাচ্ছি, জায়গাটা এত সুন্দর, চারপাশে এত গাছ, মানে মনটাই পুরো ঠান্ডা হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় যে এখানে যারা জন্মায় তারা আর কোনো সৌভাগ্য নিয়ে জন্মাক বা না জন্মাক, তারা একটা সৌভাগ্য নিয়ে জন্মায়, তারা দূষিত বায়ুটা তাদের নাক দিয়ে গ্রহণ করতে হয় না। তারপর এখানকার পশু পাখিগুলোকেও মনে হয় কি ওরা অনেক লাকি। আমাদের দেশে মানে বাংলাদেশে পশু পাখি হয়ে জন্মানোটা সবচেয়ে বড় পাপ। আমি জানি না আল্লাহ ওদেরকে কেন বাংলাদেশের মতো জায়গায় পশু পাখি করে পাঠায়। তো এখানকার পশু পাখিরাও দেখি গাছে গাছে সুন্দর খেলতেছে, কেউ দেখতেছে না, ধরতেছে না, মারতেছে না। দেখতে সুন্দর লাগে, অনেক অনেক বেশি সুন্দর লাগে, কিউট লাগে। আর রাস্তাঘাট সবকিছু মিলে
একটা জিনিস ছিল যে আমি ভাবছিলাম যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হবে, একদম ক্লিন সবকিছু, বাট ওরকম না। তবে শুনছি যে নিউ ইয়র্কের বাহিরের স্টেটগুলো নাকি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখন নিউ ইয়র্কটা হচ্ছে যে পৃথিবীর সমস্ত জাতের মানুষরা এখানে এসে বসবাস করে, বেশিরভাগ বিদেশিরাই হচ্ছে যে অভিবাসী যারা, তারা নিউ ইয়র্কেই থাকে, যার কারণে আসলে ওই জায়গাটা এরকম হয়ে যেতে পারে। বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন কালচার। তো যাচ্ছি, আকাশটা মেঘলা হয়ে আছে, যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে। আমার স্বামী আমাকে গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে, তার পাশে সিটে, ড্রাইভিং সিটে বসে সহযাত্রী হয়ে যেতে পারলে সবসময় আমার ভালো লাগে, আমি খুব উপভোগ করি ব্যাপারটাকে। তো যাই আমরা আমাদের ডেস্টিনেশনে গিয়ে বাকি কথাবার্তা আপনাদের সাথে হবে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমার ওয়াইফ সব কিছু ইন্ট্রোডিউস করে দিছে। আমি অবশ্য ওর মতো গুছাই কথা বলতে পারি না, এটা আমার সমস্যা। সমস্যা না, অনেকেই তো আসলে এইভাবেই করে। আর অ্যাকচুয়ালি এটা জাস্ট কিউরিসিটি বশত এই ব্লগগুলো করা। আমি কখনো চিন্তা করি নাই যে ব্লগ করব, তবে মাঝে মাঝে অনেক আগে থেকেই ফটোগ্রাফি প্রফেশনের উপরে, প্রফেশন অ্যাকচুয়ালি বলা যাবে না, তবে প্রফেশনাল ক্যামেরাগুলো ছিল। সেই পারপাসে অনেক ছবি তোলা হইতো। যখন আমি স্পেন বার্সেলোনাতে ছিলাম, তখন ছবি তোলা একটা বেশ ভালো শখ ছিল। তো একটা সময় বয়স বাড়ার সাথে সাথে শখটা চলে গেছে, ব্যাপারটা বলবো না। প্রবাসের মানে প্রবাস জীবনের সাথে ম্যাচিংটা আমি করতে পারিনি। আর আজ পর্যন্ত ঠিক একই জায়গায় দাঁড়ায় আছি। এখন যেটা হচ্ছে সেটা হলো যে আমার ওয়াইফ আমার সাথে আছে, সেই কারণে আর করা আর কি। আর সবচেয়ে বড় কথা যেটা, জানি না কেমন হয়, তাহলে সি আমরা যে ডেস্টিনেশনে যাচ্ছি এখন পর্যন্ত শো করছে 15 মাইল, মানে 25 মিনিট। 15 মাইল কে কনভার্ট করলে কিলোমিটার কত হবে জানি না, আমি আসলে হিসাবে অঙ্কে বড়ই কাঁচা। তবে কিছুটা ট্রাফিক তো অবশ্যই আছে। দেখা যাচ্ছে যে ট্রাফিক বাংলাদেশের মতো ট্রাফিক না, অলমোস্ট 25 to 15 মাইলস ইয়েতে স্পিডে গাড়ি চালানো যায়। কিন্তু তাতেই আমি বিরক্ত হয়েছি, যেহেতু আমার প্রফেশনটা হলো গিয়ে গাড়ি চালানো। আমি একজন ড্রাইভার। এটা বলতে লজ্জা লাগে না, কারণ আমার কাছে কোনো প্রফেশনই ছোট না। সেই জন্যে এই আর কি, যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেখানে আমি আরও 2 থেকে 3 বার যাওয়া হয়েছে আমার কাজিনের সাথে। আমার কাজিনরা ইউএসএ থাকে। যদিও লাস্ট বার যখন আসছিলাম তার সাথে আসছিলাম। তবে মজার বিষয় হলো সেদিন একটা দুর্ঘটনাও ঘটছিল। দুর্ঘটনা এরকম যে আমি আমার ওয়াইফের জন্য যে স্পাউস ভিসা অ্যাপ্লাই করছিলাম সেটা রিজেক্ট হয়েছিল। কিন্তু এনিহাও ওই রিজেক্ট হওয়ার পরেও আমি আসছিলাম, কারণ মনটা ভালো করার জন্যে। রিজেক্ট হওয়ার পারপাস বড় কোনো কিছু ছিল না, কিন্তু তারপরে মনে হলো যে না, একটু ঘুরা ফ্রেশ হয়ে আসি, মনটা ফ্রেশ লাগবে। তো আল্লাহর ইচ্ছে যে না, আমাদেরকে সাহায্য করছেন তিনি, এবং খুব শীঘ্রই মানে খুব দ্রুতই তার ভিসাটা আমরা হাতে পাইছি। যাই হোক, এটা তো একটা লম্বা স্টোরি। আর আমি ভিডিওগুলো করার উদ্দেশ্য হলো গিয়ে যে আমার ইচ্ছে আছে, জীবনের অনেকটা অংশই পার করছি, কোথাও ঘুরতে যাই নাই। ইউরোপ আমেরিকাতে ছিলাম, কখনো ঘুরতে আসলে তেমন কোনো ইচ্ছা হয় নাই, কারণ মনে হয়েছিল যে সবসময় যে একাকিত্ব একটা ব্যাপার আছে সেটা অনুভব করতাম। মাঝে মাঝে চিন্তা করতাম যে যেহেতু বিয়ে করছি, আমার ওয়াইফ যখন আসে, ঠিক আছে, গাড়ি যেহেতু আছে, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া যাক, বা ওকে নিয়ে ঘুরতে গেলে হয়তো ওর মনটা ভালো থাকবে। তো সেই পারপাসে অনেক জায়গায় মানে কখনো যাওয়া হয় নাই। এখন যাচ্ছি, আর আজকে ওর বার্থডে। চিন্তা করলাম যে না, সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না করছি, রান্না শেষ করে তারপরে খাওয়া দাওয়া শেষ করে
নামাজ শেষ করে তারপরে রওনা দিছি। কিন্তু এখন যেটা দেখলাম যে ওয়েদারটা যথেষ্ট মেঘলা। এর আগেও যখন আসছিলাম আহ, খুব কুয়াশা ঘেরা ছিল, কিন্তু আনফরচুনেটলি আজকেও ঠিক একই অবস্থার মধ্যে আছি। দেখা যাক কি হয়। যদি এখানে যাওয়ার পর পর বৃষ্টি আসে তাহলে হয়তো বা আর বিচে যাওয়া হবে না। নিউ ইয়র্কের পুরোটা এরিয়াই প্রায় অলমোস্ট নিউ ইয়র্ক সিটির যে এরিয়াটা, নিউ ইয়র্ক স্টেট বাংলাদেশের অনেক গুণ বড়, প্রায় কয়েক গুণ বড় হতে পারে। আসলে আনফরচুনেটলি আমি অনেক কিছু জানি না, না জানার কারণে একজ্যাক্ট যেই পরিমাণটা পরিধিটা সেটা বলতে পারতেছি না। তো নিউ ইয়র্ক সিটি আমরা সিটিতেই থাকি। সিটিতে থাকার কারণে লং আইল্যান্ড সিটির বাইরে, তবে লং আইল্যান্ড সিটির চেয়ে আরও মানে খুব ভালো, মানে বসবাসের জন্যে সব কিছুর জন্যে। কিন্তু আহ, কিন্তু এখানে থাকাটা আমার জন্য মানে ঠিক সহজ না, কারণ আমি গাড়ি চালাই, এটা সত্যি আমার গাড়ি আছে। কিন্তু এখানে লং আইল্যান্ডে যারা থাকে তাদের একটা সমস্যা এবং কি সুবিধা হলে গিয়ে যে গাড়ি যাদের আছে তারা লং আইল্যান্ডে থাকাটা একদম পারফেক্ট। আর যাদের গাড়ি নেই, যেহেতু আমার ওয়াইফ নতুন আসছে, তার যেহেতু গাড়ি নাই, লাইসেন্সও নাই, সেক্ষেত্রে তাকে নিয়ে আমাকে সিটিতেই থাকতে হচ্ছে আনফরচুনেটলি। এখন আপাতত সিটিতে থাকবো, তবে ইচ্ছে আছে যে নিউ ইয়র্ক ছেড়ে অন্য স্টেটে মুভ করা। আর নিউ ইয়র্ক যেহেতু এক্সপ্লোর করা হয় নাই, মানে ঘোরা হয় নাই, দেখা হয় নাই কখনো। আহ, এখন কিছুটা ওর কাজ শেষ হওয়ার পর, মানে ওর যে ডকুমেন্টারি যে কাজগুলো আছে বা কাজ হওয়ার পর চিন্তা করছি কিছুটা রিকভারি করে তারপরে অন্য স্টেটে মুভ করব। এখন দেখা যাক কবে নাগাদ করি, আল্লাহ ভালো জানেন। সামনে অনেকটা সময় থাকতে হবে হয়তো। আর আমেরিকা আসলে স্পেশাল কিছু না। অনেকে হয়তো ভাবতে পারে যে যেভাবে ভিডিওতে দেখায় মানুষ যে আমেরিকা স্পেশাল কিছু, বিশেষ করে বলিউডের মুভিতে। আমার ওয়াইফরা আমি সবসময় একটা কথা বলতাম যে না, তুমি যেরকম চিন্তা করছো যে নিউ ইয়র্ক বা আমেরিকা এতটা সুন্দর বা ইয়েতে, আমেরিকা ইউরোপের কাছে আসলেই কিছু না। টু বি অনেস্ট, ইউরোপে অনেকটা বছর থাকার পর একটা জিনিস রিয়েলাইজ করছি, আমেরিকা ইউরোপের কাছে তেমন কোনো আহ, আহ, ইয়েই না, মানে সৌন্দর্যের দিক থেকে আমার কাছে বেশি মনে হয় না। এখানে 190টা দেশের মানুষ বসবাস করে, 190টা দেশের মানুষ বসবাস করে। আহ, তা মোটামুটি চিন্তাই করা যায় যে 70% বা 50, আমি জানি না ঠিক, একটা আন্দাজ করতে পারি আর কি, যে বেশিরভাগ মানুষই অবৈধ, মানে অবৈধ আমি সরি, আমি এভাবে বলতে চাইনি। বেশিরভাগ মানুষই অভিবাসী, মানে বাংলাদেশ থেকে শুরু করে পৃথিবীর 190টা দেশ থেকে মানুষ এখানে আইসা থাকে। আহ, এটা আমি জানি, এতটুকুই জানি। তো এই আর কি, দেখি আজকে যাই। তবে সম্ভবত খুব ইচ্ছে আছে যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে বা প্রতি কিছুদিন পর পর একটা করে ভিডিও আপলোড করার। আর ভিডিওগুলো যেহেতু এডিটিং করা থাকবে না, আমি এটার পেছনে এত সময় তো ব্যয় করতে পারবো না। এগুলো করার উদ্দেশ্য হলো তো কোনো প্রফেশনাল ক্যামেরা না, জাস্ট নিজের সেলফোন দিয়ে ভিডিও করা, এই দ্যাটস অল। গাড়ি যেহেতু আছে আর তো কোনো সমস্যা নেই, এটাই আর কি। তো এই কিউরিসিটি থেকে দেওয়া। আর ব্লগ করা আমার কাছে তেমন কোনো ইম্পর্টেন্ট বিষয় না, কারণ এটাতে আসলে তেমন ইয়ে না। আমি এটা প্রফেশনাল ব্লগার না যে আমি এখান থেকে টাকা আর্ন করবো। আর টাকা আর্ন করা এটা আমার জন্য আসলে এখান থেকে বের করা বা ইচ্ছে করা, আমার আমার ইচ্ছে নেই। আল্লাহ ভালো জানেন। আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে যে তিনি হয়তো আমার ভালো মোমেন্টগুলো ক্যাপচার করার জন্য এতটুকু সুযোগ আমাকে দেবেন, এই আর কি। দেখি আমরা সামনে যাই। ট্রাফিক বেশ আছে। রাস্তাটা আমার বাসা থেকে 30 মাইলের একটু বেশি, বা কিলোমিটারের দিক থেকে কত হবে, 40-45 কিলোমিটার বা 50 কিলোমিটার। বেশি সময় লাগে না, স্পিড তো অনেক বেশি স্পিডে গাড়ি চালানো যায়। তো আনফর্চুনেটলি কিছুক্ষণ পরপর থেকে থেকেই ট্রাফিক আসতেছে, আর ট্রাফিকের কারণে গাড়ি স্লো হয়ে যাচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশনে ঠিক মতো পৌঁছাতে পারতেছি না। এখনও 17 মিনিট শো করতেছে। ওইখানে যাইতে যেতে সম্ভবত 6:30 বাজবে। 6:30 বাজার পর আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে তারপরে আশেপাশে ঘোরাঘুরি করবো আর কি। তো দেখতে থাকেন। ভিডিওটা সম্ভবত 20 মিনিট হয়ে গেছে, তো আমার মনে হয় ভিডিওটা এখনই শর্ট করা উচিত।
কারণ যদি আমি ভিডিওটা শর্ট না করি, আপলোড করার ক্ষেত্রে হয়তো বা সমস্যা হইতে পারে, বা মানুষেরই বা এতটা ধৈর্য কোথায় বা এতটা সময় কোথায় যে 20 মিনিট সময় ব্যয় করবে। তারপরেও কিউরিয়াসিটি বশত হয়তো অনেকে দেখবে, কিন্তু সামনে যখন আরও ভিডিও করব তাতে আমেরিকান লাইফস্টাইল, তারপর আমেরিকার যে কালচার, এখানে ইয়েটা, তবে আমি যেহেতু মিথ্যা পছন্দ করি না, আমি সত্য কিছু ঘটনা তুলেই ধরবো। এখানে হয়তো বা অনেকেই ট্রোল করবে, অনেকে ইনসাল্ট করবে, কিন্তু বাস্তবতাটা আমি তুলে ধরবো। এখানে আমাকে স্টপ করা মানে আমি স্টপ হব না, ঠিক আছে? এখানে আমি আমার সত্য যে ঘটনাগুলো, সত্য যে বাস্তবতার সম্মুখীন হয়, ঠিক আছে, সেগুলো দেখাবোই। সেখানে এখন কারো যদি ভালো লাগে না লাগে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বাস্তবতা হলো গিয়ে যে যেমনটা আমরা মনে করি ঠিক তেমনটা কিনা সেটাই দেখার বিষয় আছে। তো দেখা হবে ইনশাল্লাহ শেষ নেক্সট ভিডিওতে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম।